নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে। শিক্ষার্থী অভিভাবকদের স্বস্তি। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই সড়কে যান চলাচল শুরু। নিয়ম মেনে চলছে ট্রেন, লঞ্চে ভিড়। করোনায় আজও 1.5 শতাধিক মৃত্যু। টিকার বয়সসীমা 18 করার চিন্তাভাবনা। রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের অর্ধেকই শিশু। আইসিইউতে বেশ কয়েকজন। করোনায় ঘরবন্দি শিশুদের ঘায়েল করছে এডিস। অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ। কোরবানি হাটে গরুর সরবরাহ বাড়লেও বিক্রি কম। অনলাইনে বেড়েছে বেচাকেনা। বিক্রি হয়েছে 1.5 লাখের বেশি পশু। গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ। ভারী বৃষ্টিতে জার্মানিতে ভয়াবহ বন্যা। মৃতের সংখ্যা বেড়ে 19, নিখোঁজ অর্ধ শতাধিক। তলিয়ে গেছে ফ্র্যাঙ্কফুর্ট সহ আশেপাশের এলাকা। বেশ কয়েকটি বাড়ি ধস। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। কিছুটা অনিশ্চয়তা কাটিয়ে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে সংক্ষিপ্ত সিলেবাসে 3টি বিষয়ে নেওয়া হবে পরীক্ষা। আর যদি তা সম্ভব না হয় তবে আগের পরীক্ষার নম্বর এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। মহামারীতে থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থায় গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন এবং এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নিতে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে এ সময়ে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। অনিশ্চয়তার মধ্যে পড়ে এই 2 পাবলিক পরীক্ষার 44 লাখ পরীক্ষার্থী। আশা করছি এ নিয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা তাদের। 3 ঘন্টার পরীক্ষার সময় কমিয়ে করা হবে 1 ঘন্টা 30 মিনিট, আর 100 নম্বরের মান কমিয়ে করা হবে 50। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর কোভিড পরিস্থিতি অনুকূলে না এলে অ্যাসাইনমেন্টের পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি, জেডএসসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর সংক্ষিপ্ত আকারে হলেও পরীক্ষায় অংশগ্রহণ করেই ফল পেতে চান শিক্ষার্থীরা। সরকার যদি পরীক্ষা নেয় তাহলে আমাদের আসল মূল্যায়নটা হবে। আমরা চাই যেভাবে হোক পরীক্ষাটা নেওয়া হোক, আমাদের যেন কোনোভাবে অটো পাস দেওয়া না হয়। ঈদের পর অনলাইনে শুরু হবে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। 24 ঘন্টায় ঢাকার বাইরে মারা গেছেন 181 জন। এর মধ্যে উত্তর ও দক্ষিণাঞ্চলে 132 জন। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে এখন করোনা উপসর্গের রোগী। এর মধ্যে সাধারণ মানুষের ঈদযাত্রায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী যাত্রা কোথায় গিয়ে থামবে? মানুষের মনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ভর্তি হচ্ছে রোগী। অক্সিজেন সিলিন্ডারই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর পর থেকেই কঠোর বিধিনিষেধেও দৈনিক মৃত্যু 200 ছাড়িয়েছে। গতবারের মতো এবারের ঈদযাত্রাতেও সংক্রমণের ঊর্ধ্বগতির আশঙ্কা স্বাস্থ্য বিভাগের। মুশকিল হচ্ছে, সামনে কোরবানির ঈদ আছে, সেখানে কিন্তু জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে গত রোজার ঈদের প্রায় 1 সপ্তাহ পর আমরা যে ঊর্ধ্বগতি দেখেছিলাম, এখানে সেই ঊর্ধ্বগতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আইসিইউ আর শয্যা পেতে ত্রাহি ত্রাহি অবস্থা রোগীদের। শ্বাসকষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে 19 জন মারা গেছেন।
করোনার দাপটে টালমাটাল দক্ষিণাঞ্চল, কোনোভাবে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। খুলনার কোভিড হাসপাতালগুলোতে করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ১৯ জনের। যেখানে আমরা আসতেছি এখানে কিওর হওয়ার জন্য, কিন্তু দেখা গেলো আমরাই সংক্রমিত হয়ে যাচ্ছি। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি ময়মনসিংহেও। একদিনে নগরীর হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯ জন। যখন যায় অবস্থা তখন ভর্তি করে। আইসিইউতে একটু সময় লাগে, ঘুরতে হয়। মৃত্যুর হার বাড়ছে বগুড়াতেও। ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে করোনা উপসর্গে মারা গেছেন ১৪ জন। বরিশালের শের-ই-বাংলা হাসপাতালে মারা গেছেন ১২ জন। ফরিদপুরেও কমছে না করোনায় প্রাণহানি। ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। জ্বর উঠলে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, রোগী তো কিছুক্ষণ পরপরই মারা যাচ্ছে। খুব কম সংখ্যক ডাক্তার, যার কারণে পেশেন্টের কাছে যে সেবা দিতে পারছে না। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে চট্টগ্রামেও। একদিনেই ১০ জন মারা গেছেন। এছাড়াও উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে ৮ জন, ঝিনাইদহে ৭ জন ও সাতক্ষীরায় ৭ জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা এবার ৩৫ থেকে কমিয়ে ১৮ করার চিন্তাভাবনা করছে সরকার। সকালে ঢাকা মেডিকেলে আইসিইউ এর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগস্টেই ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে। আবারও গতি এসেছে টিকাদান কর্মসূচিতে। সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে টিকায়। বয়সসীমা ৪০ থেকে ৩৫ করায় বুধবার মধ্যরাতেই ১ কোটির মাইল ফলক ছুঁয়েছে সুরক্ষার নিবন্ধন, যার প্রভাব পড়েছে টিকা কেন্দ্রগুলোতেও। সুন্দর মনোরম পরিবেশে আমি খুব টিকা পাচ্ছি সৌদি আরব যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, টিকা সুন্দর মতন দিতেছি। কোনো সমস্যা হয় না। আমি ৯ তারিখে অ্যাপ্লিকেশন করছি, ১৪ তারিখে আমার মেসেজ আসছে, কার্ড পাইছি, এখন টিকা দিতে পারতেছি। এর মধ্যে ঢাকা মেডিকেলের আইসিইউ আর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিক্ষার্থী সহ সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা করা হবে ১৮। আগস্টে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে বলেও জানান মন্ত্রী। এছাড়া চীন থেকে আরও ১.৫ কোটি ডোজ দফায় দফায় আসবে বলেও জানান মন্ত্রী। ভ্যাকসিনের বয়সটা আরও নামিয়ে আসা যায় কিনা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আলাপ হয়েছে এবং ওনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও কালকে জানিয়েছে যে আমরা ১৮ বছর বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে পারি, ১৮ এবং তার ঊর্ধ্বে। আমাদের ইচ্ছা হলো এই ১৮ বছরের উপরে দেওয়ার পিছনের যুক্তি হলো যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। তিনি জানান, দেশে সরকারি হাসপাতালে মাত্র ২৫% আইসিইউ আর সাধারণ শয্যা খালি আছে। তাই সচেতন না হলে তৈরি হবে মহাবিপর্যয়। আমাদের সারা দেশে যে বেড রয়েছে ১৫,০০০, সেই ১৫,০০০ বেডের মধ্যে এখন পর্যন্ত ৭৫% বেডে রোগী আছে এবং ৭৫% আইসিইউ অকুপাইড রোগী আছে। যদি সংক্রমণের হার না কমে তাহলে স্বাস্থ্য সেবায় বিরাট চাপ পড়বে। বৃদ্ধ ও শিশুরা যাতে কোরবানির হাটে না যায় সে ব্যাপারেও সবাইকে সতর্ক করেন উত্তরের মেয়র। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের জন্য কঠোর বিধিনিষেধের বিরতির প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ট্রেন চলাচল। এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রীরা। তবে উল্টো চিত্র সড়কপথে। দ্বিগুণ ভাড়া নিয়ে যাত্রীদের পাশাপাশি সিটে বসানোর অভিযোগ উঠেছে। আর উপচে পড়া যাত্রী নিয়ে লঞ্চ টার্মিনালগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দাঁড়িয়ে থাকা ট্রেনে করা হচ্ছে স্প্রে। এভাবে যাত্রার পূর্বে কমলাপুরে সব ট্রেনকে করা হচ্ছে জীবাণুমুক্ত। স্টেশনে প্রবেশ মুখে যাত্রীদের দেওয়া হচ্ছে স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি স্টেশনের ভেতর। এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রীরা। যখন এই বগিতে উঠেছি তখন স্যানিটাইজারের ব্যবস্থা ছিল। শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে ঢুকাইছেন। খুব ভালো পরিবেশ, এক সিট ফাঁকা রেখে বসাচ্ছে এখানে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী। এ সময় তিনি জানান, যাত্রার শেষ দিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা হবে। স্বাস্থ্যবিধি মানে আমাদের একটা সিট খালি রেখে সেটা আমরা যাত্রা সেভাবে শুরু করলাম। লোকাল ট্রেনগুলিতে কিছু কিছু ব্যত্যয় হচ্ছে, এরপরেও আমরা চেষ্টা করছি যাতে মানা যায়। তবে এর বিপরীত চিত্র সড়ক পথের যাত্রায়। নিয়ম থাকলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাশাপাশি সিটে বসানো হচ্ছে যাত্রী। অনেকে আবার মাস্ক ছাড়া। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। ডবল সিটি টাকা দিচ্ছে, এখন আসে বলতেছে যে এভাবে বসতে হবে। একজন করে নিবে বলছে, এক সিটে ভাড়া নিচ্ছে ডবল, 2 সিটের ভাড়া নিচ্ছে। সিটে কোনো স্প্রে করতে আমি দেখিনি, আমি ফার্স্ট আসছি বাসে। বলছে 200 টাকা করে নিব,
ওটা 1 সিট করে, এখন আবার অনেক সাথে লক বসাইছে 200 টাকা করে নেয়। আর আমরা বেশি নিব কেন? চারের যেই ভাড়া সেই ভাড়াই নিচ্ছে। এদিকে মহাসড়কেও যানবাহনের বাড়তি চাপ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 15 কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। 10 কিলো রাস্তা আসতে পারিনি এতক্ষণে 3 ঘন্টায়। নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের শুরুর দিন ভোর থেকেই চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের অতিরিক্ত চাপে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লঞ্চের যে অবস্থা, আমরা লঞ্চে উঠতে পারতেছি না। এইমাত্র একটা লঞ্চ ছেড়ে গিয়েছে। এই লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা 550 জন। আমরা গুনে গুনে এই লঞ্চে 275 জন যাত্রী দিয়েছি। ফেরিঘাটেও বাড়ছে চাপ। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছেন অনেকেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদে যাত্রী চাপ সামাল দিতে মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে আরও 2টি ফেরির উদ্বোধন করা হয়েছে। এই মুহূর্তে মাওয়া ফেরিঘাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, যেমন আপনি জানেন যে প্রতি বছরই যে কোনো ঈদেই এই শিমুলিয়া বাংলা বাজার যে রুট আছে, এখান থেকে কিন্তু দেশের যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে মানুষ যাতায়াত করে থাকে। এবারও তাই হচ্ছে। এর মধ্যে লকডাউন শিথিল করবার জন্য কিন্তু এই ঘাটে চাপ বেড়েছে মানুষের। তো সে চাপকে বিবেচনা করে এবার ঈদে মানুষ বেশি যাতায়াত করবে, সেটি বিবেচনা করে ইতিমধ্যেই কিছুক্ষণ আগে এখানে নতুন 2টি ফেরি উদ্বোধন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। একটি ফেরি হলো কুঞ্জলতা আর একটি ফেরি হলো কদম। এই 2টি মিডিয়াম ফেরি উদ্বোধন করা হয়েছে মূলত যাতে সামাজিক দূরত্ব কিছুটা হলেও বজায় রেখে মানুষকে এই মাওয়া ফেরিঘাট পার করে দক্ষিণাঞ্চলের যে 21টি জেলা রয়েছে সেখানে যাতে মানুষ সহজে যেতে পারে, সে কারণে মূলত এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এবং এই ফেরিগুলো কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই চলাচল করবে এই যে শিমুলিয়া থেকে বাংলা বাজার যে রুটটি রয়েছে সেই রুটে। এবং আমরা এখানে যেটি দেখেছি যে লঞ্চগুলো মূলত ছাড়ছে এখান থেকে শিমুলিয়া থেকে বাংলা বাজার মুখী, সে প্রত্যেকটি লঞ্চ কিন্তু একদম মানুষের টইটুম্বুর অবস্থা, কিন্তু কোনো ধরনের সেখানে স্বাস্থ্যবিধি আমরা দেখিনি। তো সেই লঞ্চে কিভাবে স্বাস্থ্যবিধি মানানো হবে সেটি পাশাপাশি যাতে গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে না হয় এই ঘাটে এসে, সেইগুলোকে বিবেচনা করে মূলত আমার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে নৌ প্রতিমন্ত্রী কথা বলেছেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে কোনোভাবেই এবার লঞ্চে অতিরিক্ত যাত্রী তারা বহন করতে দিবেন না, কিন্তু সেটি কিন্তু এখানে আসলে খুব বেশি বাস্তবায়ন আমরা দেখছি না। যে ছোট ছোট লঞ্চগুলো যাচ্ছে শিমুলিয়া থেকে বাংলা বাজার মুখী, সেগুলো কিন্তু একদম বোঝাই করে যাচ্ছে। এবং আপনি দেখছেন ফেরিগুলো দেখছেন, আমাদের সামনে মুহূর্তে একটি ফেরিও রয়েছে, সেই ফেরিটাতেও কিন্তু একদম প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এই পদ্মায় কিছুটা বাতাস বইছে, তো সেই বাতাসের জন্য কিন্তু ফেরিটি ওখানে বলা যায় থেমে আছে, তারা সামনে এগোতে পারছে না, হঠাৎ করে বাতাস শুরু হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই মামা যে ঘাট বলা হয়, যেটি শিমুলিয়া বাংলা বাজার রুটে চলাচল করে, এটি কিন্তু সবসময় কিন্তু নানানভাবে ঝুঁকিপূর্ণভাবে নানান সমস্যা নিয়ে কিংবা নানান ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। তো এবং এর পাশাপাশি আরেকটি সমস্যা হয়ে থাকে প্রতি বছর এই মৌসুমে এসে, যে এখানে নাব্য সংকট তৈরি হয়, প্রচণ্ড নাব্য সংকট তৈরি হয়। তো সেটিও আসলে কতটুকু এবার হবে কিংবা কতটুকু নাব্য সংকটহীনভাবে মানুষকে এপার থেকে ওপারে নিতে পারবে তা নিয়েও কিন্তু একটি চ্যালেঞ্জ রয়েছে। যদিও এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে এখানে নাব্য সংকট তৈরি না হয়, কিংবা ডেজার্ট দিয়ে নাব্য সংকট হলেই তারা সঙ্গে সঙ্গে সেটি কেটে দেওয়ারও কিন্তু একটি কথা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এখন নতুন 2টি ফেরি যুক্ত হবার কারণে কিছুটা হলেও মানুষ সহজভাবে পারাপার করতে পারে বলে কিন্তু আমাদের জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ। জুম্মন, মাওয়া ফেরিঘাট থেকে ফেরি উদ্বোধনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে রাজধানী ফিরেছে আগের রূপে। সড়কে যানজট, দোকানপাট খোলা, বিপণী বিতানেও বেড়েছে ভিড়, নগরীতে বেড়েছে মানুষের চলাচল। অনেকটাই আগের রূপে ঢাকা, মানুষের কোলাহল, যানজট আর ব্যস্ত রাজপথ। লকডাউন শিথিলের শুরুর দিনই নগরীতে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন নেমেছে। লকডাউনের কারণে যে কটি সেক্টর বেশি দুর্ভোগে ছিল তার মধ্যে অন্যতম গণপরিবহন। যদিও অল্প কদিন, তারপরও তো গাড়ির চাকা ঘুরবে। বসেছিলাম, কোনো কাজ কাম নাই, ছাড়ার উপলক্ষে মনে করেন আমাকে ভালো হয়েছে। 8 দিনের যে শিথিলতা, সে কারণে স্বস্তি যেমন আছে তেমনি অস্বস্তিও আছে। খিদে ঘরমুখ মানুষের কারণে নগরীতে যাত্রী কম। 2 সিটে তো 2 জন বইবার দেয় না, 2 সিটে 1 জন। আবার উল্টো চিত্রও আছে, অনেক পরিবহন স্বাস্থ্যবিধি মানছে না, যাত্রী উঠছে গাদাগাদি করে।
গাড়ি পাই না, 8:30টায় বেরিয়েছি, এখন কয়টা? একটা গাড়িতে ওঠে না, মানুষ ওঠে না, মানুষটি যাবে কেমনি? যাইতে তো হবে। 2 সিটে আমরা নেব না তো, 2 সিটে একজন নেব। মানুষেরা বলছেন দীর্ঘদিন জমে থাকা কাজ নিয়ে আজ অনেকেই নেমেছেন রাস্তায়। মানুষ একটু স্বস্তি হয়েছে, যার যার কাজের জন্য রাস্তায় নেমে গেছে। মানুষের জমা কাজ আছে, এগুলো সবাই করে। এদিকে নগরীর শপিং মল ও মার্কেটগুলো খুলেছে, তবে সেখানেও ক্রেতার সংখ্যা কম। মনে হয় না যে কাস্টমার হবে, এবং 1-2 ঘন্টা খোলার মধ্যে এরকম কাস্টমার দেখিও নাই। 5 দিন দোকানদারি করে কোনো রকমের বেতন টেতন দিয়ে কিছু রাখলে রাখবো, আর নয়তো লস হলে তো লস। ক্রেতারা বলছেন ঈদ শপিং নয়, বরং জরুরি কেনাকাটাই বেশি প্রয়োজন। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতেছে, অনেক দিনের কেনাকাটা হয় না তো। ঈদের শপিং করার জন্য না, আমাদের প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিসের প্রয়োজন হয়েই থাকে। দিনের পর দিন লকডাউন চলুক, সেটি কেউই চায় না। আর তাই লকডাউন থেকে বাঁচতে করোনা সংক্রমণের হার কমাতে হবে, এজন্য স্বাস্থ্যবিধি না মেনে উপায় নেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির বন পাহাড় কেটে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী। পরিবেশ ধ্বংস করা হঠকারিতা বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 500 জনের মধ্যে 200ই শিশু। এর মধ্যে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে আছে কয়েকজন। ঘরের মধ্যে আর বাড়ির আশেপাশে জমে থাকা পানিতে জন্মানো এডিস মশা এই করোনাকালে ঘরবন্দি শিশুদেরই বেশি ঘায়েল করছে। তাই অভিভাবকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডাক্তার বলছে আল্লাহকে ডাকেন, দেখা যাক কি হয়। রক্তের বাঁধন নেই, তবুও সম্পর্কে মা। শ্যামলী শিশুপল্লীর 9 বছরের ইয়ামিন আইসিইউতে লড়ছে ডেঙ্গুর সঙ্গে। বাইরে অসহায় মায়ের আর্তনাদ। নাহিদা গর্ভধারিণী না হলেও 9 বছরের মমতার বাঁধন এখন সংকটে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরায় দেয়। ইয়ামিনের মতো আরও 2 জন শিশু এখন একই আইসিইউতে। আর ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ডে ভর্তি আছে আরও 17 জন। গত 1 মাসে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই 2-1 জন করে শিশু ভর্তি হচ্ছে রাজধানীর এই হাসপাতালটিতে। ওর 10 দিন আগে আমার ওর 2 জনের একসঙ্গে জ্বর হয়েছে, কিন্তু ও খেতে পারতো না, যা দেখতো বমি করে দিত। বুঝতে পারিনি ওর যে ডেঙ্গু। 4 দিন একদম পুরাই ও 105 জ্বর ছিল। ডেঙ্গু তখন প্লাটিলেট ছিল 1,42,000, পরের দিনেই ওটা 42,000 চলে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এই মৌসুমে আক্রান্তের 40%ই 8 থেকে 16 বছরের মধ্যে। স্কুল বন্ধ বাইরে যাওয়াও। ফলে শিশুরাই বেশি পড়ছে ঘরকুনো এই এডিসের কবলে। এইসব বয়সের বাচ্চারা মশারির ভিতরে বা ইয়েতে থাকতে চায় না বেশিক্ষণ। এদের প্রতি স্পেশাল কেয়ারটা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আমাদের সবিশেষ অনুরোধ থাকলো। বিশেষ করে সেপ্টেম্বর-অক্টোবর মাস পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি এডিস নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে সচেতনতা সবার আগে দরকার বলে মনে করেন চিকিৎসকরা। শুধুমাত্র সিটি কর্পোরেশনের দায়িত্ব দিলে হবে না। এই যে এডিস মশাটা কিন্তু আমাদের এটা গৃহপালিত একটা মশা। দ্যাটস ওয়াই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঘরের আসবাবপত্রগুলো যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেঙ্গু বাহক এডিস মশা নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে 10 দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুন লেগে পুড়ে গেছে যন্ত্রাংশ সহ রোগীর বেড। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এতে রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায় বিকেল 3:30টার দিকে হাসপাতালের আইসিইউ ইউনিটে অক্সিজেন সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা আইসিইউ ইউনিট। তাৎক্ষণিকভাবে 10টি বেডে থাকা 8 রোগীকে নিরাপদে বের করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুনে পুড়ে যায় 3 থেকে 4টি বেড সহ আইসিইউ এর বিভিন্ন যন্ত্রাংশ। আইসিইউ বেডের রোগীদের জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির বন পাহাড় কেটে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী। এর প্রতিবাদে নাগরিক সমাজের সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি,
এবং সবচেয়ে বড় কথা এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আসলে চট্টগ্রাম শহরের খুব কম এলাকায় আছে। তো এই এলাকায় কিন্তু একটি বেসরকারি হাসপাতাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হবে, এবং এটারই আসলে বিরোধিতা করছে চট্টগ্রামের সুশীল সমাজ সহ সাধারণ নাগরিকরা। এবং আজকে এই মুহূর্তে একটি সমাবেশ চলছে, যে সমাবেশের আয়োজক হচ্ছে নাগরিক সমাজ, এবং তারা বলছেন যে আসলে দুইটি বিষয় তারা এখানে সুস্পষ্ট করে বলছেন। সেটা হচ্ছে শুধুমাত্র যে শতবর্ষী গাছ রয়েছে এই এলাকায় সেটা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এখানে আসছে সেটা হচ্ছে এই সিআরবি এলাকায় পুরোটাই কিন্তু আসলে একটি ঐতিহাসিক জায়গা। তাই শুধুমাত্র গাছ কাটা না কাটা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে এই এলাকায় আসলে নতুন করে কোনো স্থাপনা আসলে করা উচিত হবে না। এবং আপনাদেরকে জানাতে চাই যে চট্টগ্রাম সিডিএ অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে মাস্টার প্ল্যান করেছে সেই মাস্টার প্ল্যানে কিন্তু এই সিআরবি এলাকাকে একটি ওপেন স্পেস হিসাবে ঘোষণা করেছে, অর্থাৎ যেখানে আসলে কোনো ধরনের নতুন করে স্থাপনা করা যাবে না, শুধুমাত্র সাধারণ নাগরিক যারা আছে তারা মুক্তভাবে যেন চলাফেরা করতে পারে। এই কারণে এই স্থানটাকে আসলে মুক্ত স্থান হিসাবে সেই মাস্টার প্ল্যানে ঘোষণা করা হয়েছে। এবং এখানে যারা বিশিষ্ট নাগরিক আছেন তারা বলছেন যে চট্টগ্রামের জন্য অবশ্যই হাসপাতাল দরকার আছে, তবে সেটা এই এলাকায় নয়, সেটা চট্টগ্রাম নগরীর অন্য কোনো এলাকায় হতে পারে। বিশেষ করে রেলওয়ের অনেক কিন্তু পতিত জায়গা আছে যেখানে আসলে কোনো ধরনের আয়োজন নাই, সেখানে হাসপাতাল করা যেতে পারে। এই সিআরবি এলাকাতে কিন্তু তারা মূলত হাসপাতাল করার বিরোধী। এবং আপনি জানেন যে চট্টগ্রামে কিন্তু খেলার মাঠ কিংবা পার্কের কিন্তু ভীষণভাবে অভাব রয়েছে, এবং এই সিআরবি এলাকায় কিন্তু শুধুমাত্র যে উন্মুক্ত স্থানে নয়, সেখানে কিন্তু দেখা যায় যে আসলে সকাল সন্ধ্যা যে সাধারণ মানুষ তারা কিন্তু আসে এবং তারা এখানে অবসরটুকু টাইম কাটায়। তো এখানকার নাগরিকরা বলছে যে কোনোভাবেই আসলে এই এলাকায় হাসপাতাল নির্মাণ করতে তারা দেবে না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জ্যাভলিন। সিআরবির বন পাহাড় কেটে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী প্রতিবাদ সমাবেশ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। সিরাজগঞ্জে জেলার সবচেয়ে বড় কান্দাপাড়া পশুর হাটে ঈদ উপলক্ষে চলছে গরু বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। হাটের সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। রিঙ্কু, জ্যাভলিন, আর কয়েকদিন পরে কিন্তু আসলে পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় কিন্তু পশুরহাট বসেছে। আমরা জেলা প্রশাসনের কথা বলেছি, জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ আমাদেরকে জানিয়েছে যে এবার জেলায় স্থায়ী মোট 36টি হাট কিন্তু পশুরহাট 9টি উপজেলায় বসছে। এবং আমি এখন যে হাটটিতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কান্দাপাড়া পশুরহাট। আমরা সকাল থেকে দেখছি যে এই হাটটি সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলবে। এবং আমরা দেখছি যে সকাল থেকে বিপুল পরিমাণ কিন্তু পশু এখানে আসছে। বিভিন্ন জায়গায় যারা খামারি রয়েছে, যারা কৃষক রয়েছে, তারা কিন্তু তাদের উৎপাদিত গরুগুলো কিন্তু এই হাটে নিয়ে আসছে। এবং কেনা বেচা সকাল থেকে কিছুটা খারাপ থাকলে দুপুরের পর থেকে কিন্তু ক্রেতারা আসলে আসতে শুরু করে, এবং এখন কেনা বেচা কিন্তু অনেকটাই বেড়েছে বলে জানিয়েছে ইজারাদার। এবং ইজারাদারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে হাটের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তারা কিন্তু আসলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পাশাপাশি তারা কিন্তু হাত ধরে ব্যবস্থা করেছে। কিন্তু আমরা সরজমিনে যেটা দেখেছি যে হাটে কিন্তু খুব একটা স্বাস্থ্যবিধি মানার তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করিনি। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বলা যায় যে সকাল 9টা থেকে শুরু হলেও এখন কিন্তু আসলে পুরোদমে বেচা কেনা চলছে। এবং এই হাটটি প্রতি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে কিন্তু এই হাটটি চলে, এবং সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটি চলে। তো আমরা যেটুকু জেনেছি যে এই হাটটি ছাড়াও জেলায় মোট 36টি স্থায়ী হাট কিন্তু এবারে ঈদ উপলক্ষে বসবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তো এই ছিল সিরাজগঞ্জের পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জের কোরবানির পশুর হাট থেকে গরু বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। কঠোর বিধিনিষেধে পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন বিজেএমএ নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা ওনারা যেটা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের উপরেই আমাদেরকে, কারণ আমরা এই দেশে আছি, এই দেশের সাথে মিলে চলতে হবে, সুতরাং আমরা সেই সিদ্ধান্ত আমাদের এই মুহূর্তে আমাদের কোনো ফিগার এখন না, বিকজ আমরা মনে করি আমাদের কোনো অর্ডারই ক্যান্সেল হবে না সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। সুতরাং আমরা এখন কোনো অর্ডার ক্যান্সেলের কথা চিন্তা করছি না। ক্যান্সেল হয়ে যাবে যদি আমরা শিপমেন্ট করতে না পারি। তো সেই আমাদের যেন শিপমেন্ট করতে পারি
সেই সহযোগিতাটাই আমরা চাচ্ছি। সেই জন্য আমরা গত এক বছর সেটা আমরা শিপমেন্ট করেছি, সেটা শিপমেন্ট। আর এখন তো সিজনাল, সেই জন্য আমরা যে সময়টা দিয়েছে আমরা শিপমেন্ট করেছি, আমরা ফিরে এসেছি, আমাদের এক্সপোর্টটাকে ফিরে এসে ঘুরে দাঁড়াচ্ছে এবং সেটা যেন আরো আমরা আবেদন করেছি। আমাদের আগামী পরশুদিন ওনাদের মিটিং আছে, সেই মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এটা মন্ত্রী পরিষদের, না আমাদের সাথে না, মন্ত্রী পরিষদের, সরকারের সাথে। না আমরা যেটা বলেছি যে আমাদের পরিস্থিতি তুলে ধরেছি, আমাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি এবং সেটা নিয়েই বিবেচনা করতে বলেছি। সেই বিবেচনাটা কিভাবে করবে সেটা সরকার ওনার আগামী পরশুদিন মিটিং করে সেটা ডিসিশন হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে। শিক্ষার্থী অভিভাবকদের স্বস্তি। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই সড়কে যান চলাচল শুরু। নিয়ম মেনে চলছে ট্রেন, লঞ্চে ভিড়। করোনায় আজও 1.5 শতাধিক মৃত্যু। টিকার বয়স সীমা 18 করার চিন্তাভাবনা। এবং রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের অর্ধেকই শিশু। আইসিইউতে বেশ কয়েকজন। করোনায় ঘরবন্দি শিশুদের ঘায়েল করছে এডিস। অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।